ইভা বাথরুমে গোসল করছে আর মনের সুখে আনমনে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ ইভার চোখ পড়লো দরজার দিকে। ইভা লক্ষ্য করলো দরজার ভাঙা ফুটো দিয়ে কে যেন লুকিয়ে লুকিয়ে তার গোসল করা দেখছে। অর্ধ উলঙ্গ ইভা কোন রকম দুহাত দিয়ে নিজের শরীর ঢেকে একটানে বাথরুমের দরজা খুলে দিল। বাথরুমের দরজা খুলে ইভা চমকে উঠলো। তা কি করে সম্ভব? চোখের পলকে কি করে মানুষটা গায়েব হয়ে যেতে পারে? ইভা ভালো করে বাথরুমের চারিপাশে চোখ ঘুরিয়ে দেখলো আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। তাহলে এই চোখটা কার? যে চোখটা বাথরুমের দরজা দিয়ে তার দিকে তাকিয়েছিল। ইভা অনেকটা টেনশনে পড়ে গেল। কে হতে পারে যে লুকিয়ে লুকিয়ে ইভার গোসল করা দেখে? ইভা ভাবছে কার এত বড় সাহস হতে পারে যে আমার বাথরুমের দরজার সামনে এসে আমার গোসল দেখে। হঠাৎ ইভার মনে হলো বাবুর কথা। তার মানে বাবু তো একটা ভীতুর ডিম, তার এত সাহস হওয়ার কথা না। পরক্ষণে ইভা ভাবতে লাগলো বাবু ভীতু প্রকৃতির হলেও বজ্জাতের হাড্ডি একটা, তাহলে কি এটা বাবুর কাজ? কিন্তু বাবু বজ্জাত হলেও চরিত্রহীন না। হঠাৎ ইভার মনে হলো কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা। একদিন আমি কলেজে যাবার জন্য ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিলাম। আমাদের বাড়িতে আমার খালাতো ভাই বাবু, আমি আর মা ছাড়া আর কেউ নেই। বাড়িতে যেহেতু মানুষ নেই তাই দরজা না লাগিয়ে আমার কাপড় চেঞ্জ করছিলাম। আমি যখন কাপড় চেঞ্জ করছিলাম তখন দেখলাম দরজার ফাঁকা দিয়ে বাবু আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাবুকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। আমি রাগান্বিত হয়ে বললাম, কি হলো? দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার কি দরকার? আয় সামনে আয়, আমি খুলে দিচ্ছি আর তুই মন ভরে দেখে নে। বাবু আমার কথা শুনে স্বাভাবিক হয়ে বলল, কি দেখবো? আমার শরীর দেখবি? লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখতে কতই না ভালো লাগে। আয় রুমের ভেতরে আয়, দেখাচ্ছি তোকে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমাকে খালা পাঠিয়েছে তোকে ডেকে নিয়ে যেতে, তাই আমি তোর রুমের সামনে এসেছি। এসেছিস ভালো কথা, এসে কি দরজায় একটু টোকা দেওয়া যেত না? এখন সব দোষ আমার, তাই না? আর তুই যে দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করছিস সেটা কি তোর খেয়াল ছিল না? আমার রুম, আমি দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করব না লক করে কাপড় চেঞ্জ করব এটা আমার ব্যাপার। তাহলে এখানে আমার দোষটা কোথায়? তুই দরজা খোলা রেখে কাপড় চেঞ্জ করছিস আর আমি দেখেছি। তোর দেখতে হবে কেন? এখন এত কথার উত্তর দিতে পারবো না, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তোর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কাপড় পরে আয়, না হলে আমি গেলাম বলে বাবু দরজার সামনে থেকে চলে গেল। আর ইভা তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করতে লাগলো। তাহলে কি বাবুই হবে? কিন্তু তার মুখটা দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। আজ তার একদিন, না হয় আমার একদিন। কিন্তু বাবু আমার লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখবে কেন? যেখানে আমি বাবুকে মনে মনে পছন্দ করলেও আজ পর্যন্ত বাবুর কাছ থেকে সে ধরনের কোনো ইঙ্গিত আমি পাইনি। কতবার নিজেকে তার কাছে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সে তো কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। আর তাছাড়া একদিন রাতে আমি তাকে ইমপ্রেস করার জন্য তার রুমে গিয়েছিলাম। সেদিন আমাদের কলেজের একটা প্রোগ্রাম ছিল। কলেজের প্রোগ্রাম উপলক্ষে আমাদের বান্ধবীরা সবাই শাড়ি পরেছিল। প্রোগ্রাম শেষে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। সেদিন মা বাসায় ছিল না। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, যেই ভাবনা সেই কাজ। আমি গুটি গুটি পায়ে বাবুর রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে দেখলাম বাবু তার খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছে। আমি আস্তে আস্তে বাবুর পাশে গিয়ে বসলাম। আমাকে তার পাশে বসতে দেখে সে সোজা হয়ে বসে বলল, তুই আজ সারাদিন কোথায় ছিলি? আর এসব কি পরে আছিস? কেন তুই জানিস না আজ আমাদের কলেজের একটা প্রোগ্রাম ছিল? তাই আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরেছিলাম। সবাই বলে শাড়িতে আমাকে সুন্দরী লাগে, তাই তোকে একটু দেখাতে আসলাম। আমার কথা শুনে বাবু ফি করে হেসে দিয়ে বলল, তোকে সুন্দরী লাগে? এই কথাটা কে বলেছে শুনি? কেন? আমাদের কলেজে সবাই বলে। সবাই বলে মানে যাদের রুচিতে দুর্ভিক্ষ রয়েছে তারাই শুধু তোকে সুন্দরী বলবে। কি বললি তুই? আমাকে ইনসাল্ট করে কথা বলছিস? তোকে আমি ইনসাল্ট করতে যাবো কেন? যেটা সত্য সেটাই বলেছি। তুই বলতে চাইছিস আমি সুন্দরী না? তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যায়। কিসের পরীক্ষা? আমার সৌন্দর্যের পরীক্ষা। তুই যদি আমার সৌন্দর্যের ঝলকে টিকে থাকতে পারিস তাহলে মনে করবো আমি সত্যিই সুন্দরী না। কিন্তু যদি টিকে থাকতে না পারিস বলেই শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে বাবুর দিকে কামনার দৃষ্টিতে চেয়ে থাকি। আমার এমন অদ্ভুত কাণ্ড দেখে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাবু হাবাগুবার মতো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কামনা ভরা কণ্ঠে বাবুকে বললাম, আমাকে কি তোর স্পর্শ করতে ইচ্ছা করছে না? একান্তে কিছুটা সময় জড়িয়ে ধরে আমার সারা শরীরে আদর করতে কি তোর মন চাচ্ছে না? সেদিন আমার কেন জানি নিজের সৌন্দর্যের পরীক্ষা দিতে গিয়ে আমার সারা শরীর কামনা শিউরে উঠেছিল। কিন্তু বাবু আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে শাড়ির আঁচল টেনে বুকটা ঢেকে দিয়ে বলল, যা বদমাস, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। আর আজ খালা বাসায় আসো, তারপর তোর একটা ব্যবস্থা নিচ্ছি। সেদিন থেকে ইভা বাবুর এমন ব্যবহারে অনেক লজ্জা পেয়েছিল। এরপর থেকে কেন যেন বাবুর সামনে যেতে ইভার লজ্জা করত। বাবুর তো এই কাজটা করার কথা না। আর তাছাড়া কদিন পর তো আমার আর বাবুর বিয়ের কথাবার্তাও তো প্রায় পাকা হয়ে গেছে। বাবুর সাথে আমার কথাবার্তা পাকা হয়েছে আজ থেকে 6 মাস আগে। সেদিন আমার মা আফরোজা বেগম ড্রয়িং রুমে বসে আমার আর বাবুর সাথে কথা বলছিলেন। মা বাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাবু, বড় আপা যখন মারা যান তখন তোর বয়স ছিল মাত্র 3 মাস। আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। বড় আপা মারা যাওয়ার পর তোর বাবা আর একটা বিয়ে করে ফেলে। প্রথম তোর সৎমা তোর একটু দেখাশোনা করলেও কয়েকদিন পর বাঁধলো বিপত্তি। তারপর বাধ্য হয়ে বড় আপার শেষ স্মৃতি তোকে আমার কাছে নিয়ে আসি। কোলে পিঠে করে তোকে আমি মানুষের মতো মানুষ করেছি। সত্য কথা বলতে আমার ভাগ্য খারাপ। যাই হোক, আমি তোদের যে কারণে ডেকেছি, দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস, পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি পেয়েছিস। কিন্তু আমার ভেতর কি যেন একটা হতাশা সব সময় আমাকে গ্রাস করে রেখেছে। আর তাছাড়া আমার মেয়েটাও বড় হয়ে গেছে। তোর যেমন আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, আমার এই মেয়েটারও আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি বলেই আফরোজা বেগম কান্নায় ভেঙে পড়ল। আফরোজা বেগমের কথাগুলো শুনে এতক্ষণে বাবুর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কাদো কাদো গলায় বাবু মায়ের হাত ধরে বলেছিল, কি সিদ্ধান্ত নিয়েছো বলো? বাবু, তুই কি আমার কথাটা রাখবি? খালা, আমার কি সাধ্য আছে তোমার কথা না রাখার? বলো কি কথা বলতে চাও? আফরোজা বেগম আবারও
আবারও বলল, ইভা তার আগে তুই আমাকে কথা দে, তুই কি আমার কথা রাখবি? আমি ক্ষীণস্বরে বলেছিলাম, মা তুমি আমার উপর ভরসা রেখে বলো কি বলতে চাও। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বাবুর হাতে তোকে তুলে দিতে চাই। বাবু, ইভা তোদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমাকে সরাসরি বলতে পারিস। মায়ের মুখে এমন কথা শুনে বাবু হানা কিছুই বলতে পারল না। এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে মায়ের হাতটা চেপে ধরেছিল। সেদিন মা নিজের অজান্তেই প্রশান্তির একটা নিঃশ্বাস ছেড়ে আমার কপালে একটা চুমু দিয়েছিল। না, এটা বাবু হতে পারে না। আর বাবু চাইলে তো আমাকে সবসময় দেখতে পারে, তাহলে লুকিয়ে লুকিয়ে দেখবে কেন? নাকি আমি ভুল কোনো কিছু দেখেছি, বা মনের ভুলও তো হতে পারে, কিন্তু এত বড় চোখটাকে তো আমি ভুল দেখতে পারি না। ইভা ভাবতে ভাবতে এর কোনো উত্তর না পেয়ে আবারও বাথরুমের ভেতরে প্রবেশ করে। বাথরুমের ভেতর প্রবেশ করে আবারও ঝর্ণা ছেড়ে গোসল করতে লাগলো ইভা। কিন্তু ইভার মনের ভেতর কি যেন একটা অজানা ভয় কাজ করছে, যে ভয় ইভারের আগে কখনো হয়নি। ইভা খুব তাড়াহুড়ো করে গোসল সারার চেষ্টা করছে। ইভা গোসল করে যাচ্ছে, হঠাৎ পেছন ফিরতে চমকে ওঠে ইভা। একটু আগে দরজার ফুটো দিয়ে বড় বড় চোখের লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। ইভার দুটি চোখ যেন লাল হয়ে উঠেছে। সম্মানিত ভিউয়ার্স, ইভার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, এই লোকটি কে জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে আগামী পর্ব চাই। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন।